আসসালামু আলাইকুম। প্রান্তিক ভাবনায় আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে ইউটিউব এই চ্যানেলটির মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে তৃণমূলে যে বিএনপির কর্মীরা রয়েছেন তাদের কথাবার্তা, তাদের অনুভূতি, তাদের চিন্তাভাবনা এবং দল সম্পর্কে তাদের ভবিষ্যৎ কিছু পরামর্শ এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরব। গত পর্বে আমরা তারেক রহমান সাহেবের সাক্ষাৎকার অনুষ্ঠানটি বিবিসি বাংলাকে দেওয়া হয়েছিল। তার প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে কিছুটা আলোকপাত করব। দ্বিতীয় পর্বটিতেও উনি চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং যার ফলে আমাদের সাধারণ নেতাকর্মী, আমার মতো যারা একেবারে রুট লেভেলে কাজ করেন, তাদের সবার মন উনি জয় করে ফেলেছেন। পাশাপাশি উনি বাংলাদেশের ওনাকে যারা কিছুটা প্রশ্নবিদ্ধ করতে চাইতেন, তারাও ওনার প্রত্যুৎপন্নমতিতা দেখে ওনার উপস্থিত বুদ্ধি এবং ওনার কথাবার্তা, ওনার আচরণ, ওনার চালচলন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখে ওনার প্রতি আসলে অনেকেই ভালো ফিডব্যাক দিচ্ছেন, যেটা আমাদের জাতীয়তাবাদী পরিবারের জন্য খুবই জরুরি। আমরা যারা লন্ডনে বা ইউকেতে বসবাস করি, আমরা তারেক রহমান সাহেবকে অনেক বছর থেকে কাছে থেকে দেখছি। আমাদের শ্রদ্ধাবোধ অন্য একটি জায়গায় রয়েছে ওনার প্রতি এবং আমরা ওনাকে ভালোভাবেই জানি। কিন্তু যখন বাইরের অনেকের কথাবার্তা শুনি, অনেকে অনেক ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হয়। এই সব বিভ্রান্তি কেটে গেল আজকের এই যে ওনার বক্তব্যের মধ্য দিয়ে এবং ওনার সাক্ষাৎকার। তো সাক্ষাৎকারে আসলে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছিল। প্রথমেই যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওনার সম্পর্ক, ওনার বলতে ওনার দলের সম্পর্ক। তো উনি সরাসরি উত্তর দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের দলের উষ্ণ সম্পর্ক হবে না শীতল সম্পর্ক হবে, সেটি ডিপেন্ড করবে তাদের কাজের উপরে। মূলত যে দুটি দায়িত্ব ওনারা নিয়ে এসেছেন সেটি হলো খুবই জরুরি যে সংস্কারগুলি যেগুলো করতেই হবে সেগুলো করা এবং পাশাপাশি একটি স্বচ্ছ নির্বাচনের আয়োজন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া। তো এই দুটি কাজে আমরা বিএনপি অবজার্ভ করছে। বিএনপি যদি দেখে ওনারা সুন্দর সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পেরেছেন, তাহলে তার উপরে ভিত্তি করে উষ্ণ এবং শীতলতার সম্পর্ক, যেই সম্পর্কের দিকেই যাক ওইটা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তারেক রহমানের যে কয়েক মাসের আগের যে মন্তব্য ছিল সেটা নিয়েও কথাবার্তা বলা হয়েছে এবং সাংবাদিক ভাই জানতে চেয়েছিলেন যে ওই মন্তব্যে কি এখনো উনি অটল রয়েছেন কিনা। না, উনি খুব যৌক্তিকভাবেই বলেছেন যে যখন ওনার থেকে সে মন্তব্যটি এসেছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার বৈঠক হয়নি এবং বৈঠক হওয়ার পরে যখন আমাদের দল আশ্বস্ত হলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যদিও চেয়েছিলাম ডিসেম্বরে, বাট উনি ফেব্রুয়ারির কথা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন এবং ক্রমে ক্রমে উনি বিভিন্ন জায়গায় এই নির্বাচন যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে তা বিভিন্নভাবে বলেছেন। ওনার প্রতি যে সন্দেহ বা অবিশ্বাসের যে জন্ম হয়েছিল সেটা ক্রমে ক্রমে মিলিয়ে যাচ্ছে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলেই ওনার উপর সম্পূর্ণ জাতির যে প্রত্যাশা এবং জাতির ওনার উপর যে বিশ্বাস সেটা অটুট থাকবে ইনশাল্লাহ। তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কনভারসেশন লন্ডনে হয়েছে, এরপরে কি তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমাদের প্রধান উপদেষ্টার কোনো রকম আর কথাবার্তা হয়েছে কিনা? না, উনি আসলে ইচ্ছে করলে গোপন করতে পারতেন, কিন্তু তারেক রহমান সাহেব যেহেতু আমার মতে এবং আমাদের মতে, আমরা যারা রুট লেভেলে কাজ করি, আমাদের মতে ওনার মনে যা ছিল তাই উনি বলেছেন। সুতরাং উনি এখানে লুকানোর কোনো বিষয় বলেননি। উনি সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন কথাবার্তা হয়েছে। দেশে যদি ওনারা বিএনপি যদি সরকার গঠন করতে পারে এবং উনি যদি দেশ সেবায় সুযোগ পান, তখন ওনারা দেশের জন্য কি কি করবেন সেটাও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। সুতরাং এরকম অন্তরঙ্গ কথাবার্তা বলার মাধ্যমে দেশের অগ্রগতি সাধিত হবে বলে আমাদের বিশ্বাস।
অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ করেছেন সেসব সম্পর্কে মূল্যায়ন প্রসঙ্গে জনাব তারেক রহমান বলেছেন, মানে পজিটিভ আনসার দিয়েছেন। উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টা মণ্ডলীর সবারই আসলে চেষ্টার কোনো কমতি ছিল না, হয়তোবা অনেক কিছু সীমাবদ্ধতা ছিল, তারপরে ওনারা যে চেষ্টা করে যাচ্ছেন সেটাকে বিএনপি স্বাগত জানায়। এবং ১/১১ সরকার সম্পর্কে, যে সেনা সমর্থিত যে সরকার ছিল ওই সরকার সম্পর্কে তারেক রহমানের মূল্যায়ন উনি সরাসরি বলে দিয়েছেন যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার ছিল সেই ১/১১ সরকার। তো রাজনীতিকে বিরাজনীতিকরণের প্রচেষ্টা করা হয়েছিল, তিলে তিলে গড়ে ওঠা যে আমাদের দেশের গণতন্ত্র সেটাকে ধূলিসাৎ করা হয়েছিল সেই ১/১১ সরকারের মাধ্যমে। পরবর্তীতে যারা সরকার গঠন করেছিলেন তারা আরও বেশি দেশের ক্ষতি করলেন, গণতন্ত্র নিধন করলেন এবং জনগণ এর জন্যই এই যে আন্দোলন করেছিলেন। তো সুতরাং সুন্দরভাবে আনসার দেওয়ার মাধ্যমে ওনার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বিএনপি রাজনীতিতে কি কোনো পরিবর্তন আসবে, ভবিষ্যতে বিএনপি কেমন হবে, সেই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন জনগণ, দেশ এবং দেশের সার্বভৌমত্ব, এই তিনটি বিষয় হলো গিয়ে বিএনপির জন্য সবচেয়ে জরুরি। এবং উনি একটু ইতিহাসও টেনে বলেছেন যে বিএনপির আমলে গার্মেন্টসের সূচনা হয় বাংলাদেশে এবং এক্সপোর্ট করা হয় কাপড় শিল্পে, গার্মেন্টস শিল্পে, এবং রেমিটেন্স আনার জন্য বিদেশে প্রবাসীদেরকে যে পাঠানো হয় বিভিন্ন দেশে, তাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছিল। এবং বিভিন্নভাবে কৃষি কাজে উৎপাদন বেড়েছিল। আমরা সবাই জানি, বাংলাদেশে সবাই জানি জিয়াউর রহমানের আমলে কীভাবে উৎপাদন বেড়েছিল, এবং সেটাই উনি আবার মনে করিয়ে দিলেন জনগণকে। কারণ গত 17টি বছর ধরে যারা শুধু আওয়ামী লীগ সরকারকে দেখেছে, যাদের বয়স এখন 18-এর উপরে, 18 থেকে 25, 26, তারা বিএনপি সম্পর্কে আসলে জানে না। তারেক রহমান সম্পর্কে মিথ্যা বানোয়াট যে গল্প, যে কল্পকাহিনী, সেগুলো ওরা শুনে শুনে বড় হয়েছে। সে কারণে তাদের এই যে তারেক রহমানের ইন্টারভিউর মাধ্যমে তাদের সেই ভ্রান্ত ধারণা মোচন হবে বলে আমাদের বিশ্বাস। এবং ইয়াং জেনারেশন অলরেডি কথা বলা আরম্ভ করেছেন তারেক রহমানকে। এতদিন ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সম্পর্কে যাদেরই, বিশেষ করে নতুন প্রজন্মের সবাই এখন নতুন করে ভাবা শুরু করেছেন। বাংলাদেশের লিডার হিসাবে তারেক রহমানকে সবাই এখন দেখতে চান। তো বিএনপি রাজনীতিতে পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে আরও উনি বলেন যে বিএনপি ভবিষ্যতে, বিএনপির যে মূল লক্ষ্য সেটা হবে গিয়ে গণতন্ত্রের ভিত এবং বুনিয়াদটা তৈরি করা। গণতন্ত্রকে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা হিসেবে আমরা জানি, তারেক রহমান সেই পদচিহ্নে এগিয়ে গিয়ে বাংলাদেশের যে গণতন্ত্র নিধন করা হয়েছিল সেটাকে পুনর্জাগরণ করে, শুধু পুনর্জাগরণই করবেন না, উনি চাচ্ছেন এটার বুনিয়াদকে শক্ত করে দিয়ে যেতে। এবং জবাবদিহিতার প্রশ্নে উনি অটল থাকবেন, উনি নিজেও জবাবদিহিতার আওতায় থাকবেন বলে উনি বলেছেন। যদিও অভিযোগ উঠেছে যে যারাই ক্ষমতায় যান তারা জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যান, সেক্ষেত্রে উনি বলেছেন যে উনার ক্ষেত্রে হি ইজ ভেরি মাচ কমিটেড টু দ্য নেশন অ্যান্ড টু দ্য কান্ট্রিজ পিপল, যে কারণে উনি বলেছেন যে সুযোগ পেলে উনি তা প্রমাণ করে দেবেন যে ওনার কথা এবং কাজে যে মিল রয়েছে সেটা বাংলাদেশের জনগণ দেখতে পারবেন। নেতৃত্ব নিয়ে ওনাকে যে কথাবার্তা বলা হয়েছিল সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে নেতৃত্ব যে দেবেন উনি, সেই নেতৃত্বের ওনার চিন্তাধারা কি কোনো পরিবর্তন এসেছে? উনি বলেছেন 17টি বছর ধরে প্রবাস জীবনে থেকে সেই উনি বিভিন্নভাবে বিভিন্ন জিনিস অভিজ্ঞতা সঞ্চার করেছেন এবং সেই অভিজ্ঞতাগুলো উনি অবশ্যই বাংলাদেশে কাজে লাগাতে চান। বাংলাদেশ যদিও ল্যান্ড হিসেবে ছোট একটি দেশ আয়তনের দিকে, কিন্তু পপুলেশনের দিকে এই দেশটি অনেক বড়, আয়তনের দেশ থেকে অনেক বড়। উনি উদাহরণ হিসেবে বলেছেন যে ইউকেতে প্রায় 7 কোটি জনগণ, কিন্তু বাংলাদেশে প্রায়
প্লাস মাইনাসে 20 কোটি জনগণ। সুতরাং ইউকে থেকে 3 ভাগ বড় দেশ বলা যেতে পারে, যদিও আয়তনে না, জনসংখ্যার দিকে। তো সেই কারণে জনসংখ্যা যেহেতু আছে, সেহেতু এই দেশকে নিয়ে নতুন করে ভাবতে হবে, নতুনভাবে নেতৃত্ব দিতে হবে। উনি ভালো যা কিছু শিখেছেন, দেখেছেন, সব কিছুই দেশের জন্য কাজে লাগাবেন বলে উনি বলেছেন। কূটনীতির ক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করা আছে বিএনপির কূটনৈতিক বন্দোবস্ত কি হবে, নতুন কথাবার্তা, মানে নতুন যে বন্দোবস্ত হবে দেশের, সেখানে বিএনপির কূটনৈতিক পলিসিটা কি হবে। সেখানে উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেটা উনি জোর করে বলেছেন। এবং উনি বলেছেন যে আমাদের যে জনগণ, আমাদের দেশ এবং আমাদের সার্বভৌমত্ব, এই 3টি প্রায়োরিটি পাবে, তারপরে অন্য কিছু। সেই ক্ষেত্রে ভারতের প্রসঙ্গ সাংবাদিকরা তুলে এনেছেন এবং কয়েকটি প্রশ্ন ভারত সম্পর্কে করেছেন। তার মধ্যে বিশেষভাবে বলেছেন যে ভারতের সাথে নীতি বা সম্পর্ক কেমন হবে। আবার প্রশ্ন করেছেন বাংলাদেশের সাথে ভারতের কেমন সম্পর্ক থাকা উচিত। আরেকটা প্রশ্ন করেছেন যে ভারতের সাথে সম্পর্কে যে বর্তমানে যে শিথিল অবস্থা বাংলাদেশের জনগণের সাথে, সেটি কি বিএনপি যদি ক্ষমতায় আসে বা দেশ সেবার সুযোগ পায়, তাহলে কি সেটি পরিবর্তন হবে। উনি সরাসরি বলে দিয়েছেন যে উনার সবার আগে বাংলাদেশ, উনি পানির ন্যায্য হিস্সা চাবেন এবং পার্শ্ববর্তী দেশ হিসাবে অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক, শুধু ভারত না, পাকিস্তান সহ যে কোনো দেশ। উনি যদি উল্লেখ করেন নাই দেশের নামগুলি, বাট আমি বলছি যে উনি সব দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চান, কিন্তু তা হবে ন্যায্যতার ভিত্তিতে। এবং ফেলানির লাশ যেরকম কাঁটাতারের মধ্যে ঝুলছিল, উনি এই ধরনের আর কোনো কিছু টলারেট করবেন না, উনি এইসব দেখতে চান না। বাংলাদেশের মানুষের উপর যদি কখনো আঘাত আসে, তাহলে উনি অবশ্যই জোরালোভাবে বলেছেন যে তাহলে তিনি তা মেনে নেবেন না। তাহলে এখানেই উনি লিডার হিসাবে, আমাদের যে লিডার উনি, সেটার প্রত্যয় ব্যক্ত করলেন। এবং আমরা অবশ্যই নিশ্চিত হলাম যে বাংলাদেশ ওনার কাছে অবশ্যই সেফ, এবং আমরা ভবিষ্যতে ভোট দানের মাধ্যমে, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করলে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে পাই, তাহলে ভারতের সাথে কি সম্পর্ক হবে সেটা ওনার কনভারসেশনে উঠে এসেছে। এবং উনি অকুতোভয় হয়ে উনি সব কিছুই খুলে বলেছেন। উনি আসলে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, ওনার বাবাও একজন লড়াকু সৈনিক ছিলেন এবং ওনার মাও একজন গৃহিণী থেকে কিভাবে ক্রমে ক্রমে রাজনীতিবিদ হয়ে উঠলেন, এবং উনিও লড়াকু ভূমিকা পালন করে দেশে যখনই দেখা গিয়েছে যে স্বৈরাচার চেপে বসেছিল, উনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তো সুতরাং সেই পরিবারের ছেলে হিসেবে উনিও ভারতের সাথে তথা সমস্ত বহির্বিশ্বের সাথে কেমন সম্পর্ক হবে সেটা ওনার ধ্যান ধারণা তুলে ধরেছিলেন। তারা যদি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক শীতল রাখতে চায় ভারত, তাহলে জনাব তারেক রহমান বাংলাদেশ জনগণের সাথেই থাকবেন। সুতরাং পার্শ্ববর্তী দেশকে বুঝতে হবে যে আমাদের সাথে অবশ্যই বৈরিতা না, বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক হতে হবে সমানে সমানে। তা না হলে কিন্তু জনগণের সাথেই তারেক রহমান থাকবেন। সুতরাং হাসিনা যেভাবে দেশকে উজাড় করে দিয়ে দিয়েছিল ভারতের কাছে, সেটা বিএনপি আসলে হবে না। এবং বিএনপি আসলে যে ভারতকে শত্রু বানিয়ে দিবে, সেটাও না, অবশ্যই না। ভারত আমাদেরকে আক্রমণ করবে আর আমরা প্রতিহত করব, এই স্বপ্ন যারা দেখছে তাদের সাথে আমরা নাই। আমাদের কথা হলো পার্শ্ববর্তী দেশের সাথে সুন্দর সম্পর্ক রেখে আমাদের ন্যায্য হিসা আমরা আদায় করে নেব এবং আমরা সুন্দরভাবে চলব, যাতে সীমান্তে কোনো ধরনের অঘটন না ঘটে। এবং অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা উঁচু করে ধরে রাখব। সংস্কারের প্রশ্নে বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন বিএনপির পক্ষ থেকে কয়েকটি ব্যাপার, তার মধ্যে একটি ব্যাপার ছিল এক ব্যক্তি প্রধানমন্ত্রী আবার সংসদ নেতা আবার দলেরও প্রধান কেমন করে হতে পারেন। সেই উত্তরটি উনি বিশদভাবে দিয়েছেন এবং উনি বলেছেন যে বিএনপি অবশ্যই বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের মতামত থাকতেই পারে এবং নোট অফ ডিসেন্ট ওরা দিতেই পারে। তো সেক্ষেত্রে উনার কথা হলো যে এখানে 3টি পদেই যদি একজন থাকেন,
তাহলে উনি যে স্বৈরাচারী হয়ে উঠবেন সেটা আসলে বলা যায় না, কারণ এটা ডিপেন্ড করে ব্যক্তি বিশেষের উপরে। হাসিনা যেরকম স্বৈরাচারী হয়ে উঠেছিল, তাকে একটি পোস্ট দিলেও তো স্বৈরাচারী হয়ে যেত। সুতরাং এটা আসলে বলা এইভাবে যাবে না যে এখানে দেশ সেফ থাকবে, জনগণ সেফ থাকবে, যেভাবে সেই দিকেই বিএনপি এবং তারেক রহমান যাবেন। তো জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও তারেক রহমানের চিন্তা কি বলা হয়েছিল, তারেক রহমান সরাসরি বলে দিয়েছেন, দেখেন আমরা হাইড অ্যান্ড সিকে বিশ্বাসী না, আমরা ভিতরে এক কথা বাইরে এক কথা বলি না। আমরা যদি চাইতাম তাহলে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে আমরা কথা বলতে পারতাম, আমরা তা না বলে আমরা সরাসরি যেটা বিশ্বাস করি সেটাই বলে দিয়েছি। আমরা অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করব, তবে যে সবার ঐক্যমতের ভিত্তিতে যে ইস্যুগুলো সামনে আসবে সেটা নিয়ে কাজ করা হবে। বিএনপি সরকার গঠন করলে 31 দফা নাকি জুলাই সনদ, কোনটি আগে করবে এবং কোনটি পরে করবে? তারেক রহমান উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, উনি বলেছেন যে 31 দফা গঠন করতে সময় প্রায় 64 দলকে নিয়ে একসাথে বসে ওনারা বিএনপি 27টি দফা প্রথমে দিয়েছিল, পরবর্তীতে আরও যুক্ত হয়ে টোটাল 31 দফা হয়। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের যে পয়েন্টগুলায় সব দল একত্রিত হয়ে একমতে ঐক্যমতে পৌঁছেছে, সেগুলাই আগে বাস্তবায়ন করা হবে। এবং পরবর্তীতে অবশ্যই যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট, 31 দফাও রাজনৈতিক কমিটমেন্ট, সেগুলাও ক্রমে ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে জনগণকে ধৈর্য ধরতে হবে, এইটা ওভারনাইট এক রাতেই পরিবর্তন করা যাবে না, সব কিছু ক্রমে ক্রমে করতে হবে। ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিক ওনার ইদানিংয়ের যে কিছু ছবিতে বিড়াল প্রীতি, সেই বিড়াল প্রীতির কথা তুলে এনেছেন। তখন এই সুযোগ পেয়ে এই বর্ণাঢ্য রাজনীতিবিদ, আমাদের সবার হৃদয়ে যার অবস্থান, এই জনাব তারেক রহমান খুব সুন্দরভাবে আসলে আমাদের প্রত্যেকের মনের কথা বলে দিয়েছেন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এই দেশে অবশ্যই আমরা পশু পাখিকে ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, শহরে থাকি আর গ্রামে থাকি। সেই হিসেবে জনাব তারেক রহমান ওনারও বাল্যকালের কথা তুলে ধরলেন। খুব স্বাভাবিকভাবে একটি সাধারণ পরিবার যেমন করে থাকে, একটি সাধারণ পরিবারের দুই ভাই যেমন করে বড় হয়, উনি ওনার ছোট ভাইয়ের কথাও প্রয়াত ওনার যে ছোট ভাই মারা গিয়েছেন কুকু, ওনার কথাও বলেছেন, এবং ওনারা দুইজন মিলে যে কুকুর পুষতেন সে কথা বলেছেন। এবং এই বিড়ালটা যে ওনার না, প্রথমে ওনার মেয়ের জাইমার ছিল, পরবর্তীতে এখন আদর করে, এখন পরিবারের সবাই আদর করে, সবার বিড়াল হয়ে গেছে। উনি আবার ওই অতীতের কথা ভুলে যাননি, যেখানে পাখিকে বরিশালের কথা বলানো হতো, এবং বিভিন্ন ধরনের পাখি পুষতেন, কবুতর পুষতেন। ওনার আম্মু, আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া যে ছাগল পুষতেন রাজনীতিতে আসার আগে। তো ওই কথাবার্তা উঠে আসার মাধ্যমে ওনার যে সরলতা, ওনার যে খুব স্বাভাবিক একজন, একটা পরিবার থেকে উঠে আসা খুব সরল প্রকৃতির একজন মানুষের ছাপ ওনার এই কথাবার্তার মধ্যে এসেছে, এবং যে কারণে বাংলাদেশের প্রতিটি মানুষই ওনাকে অবশ্যই শ্রদ্ধা জায়গায় বসালো। আবারও এই সাক্ষাৎকারের মাধ্যমে ওনাকে ব্যক্তিগত একটু প্রশ্ন করা হয়েছে যে আপনাকে নিয়ে যে বিভিন্ন ধরনের কার্টুন বা ট্রোল করা হয়, সেইগুলা আপনি কি, মানে আপনার মন্তব্যটা কি সম্পর্কে সামাজিক মাধ্যমে? উনি বলেছেন যে আসলে উনি উপভোগ করেন, উনি আসলে হেসে হেসেই বলেছেন। তবে উনি পাশাপাশি বলেছেন যে সোশ্যাল মিডিয়ামে এই ধরনের যদি নেতিবাচক কোনো কথার মাধ্যমে বা কোনো কার্টুনের মাধ্যমে যদি অন্যের কোনো ক্ষতি সাধন করার উদ্দেশ্য থাকে, এবং যদি এটা আসলে সঠিক নিউজ হয় না, তাহলে এই ধরনের মিস ইনফরমেশন আপলোড করা থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং উনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করেন, এবং ওনার চোখে এইসব সব কিছুই ধরা পড়ে। সেহেতু উনি বলেছেন যে ফ্যাক্ট চেকটা করে নিতে, সবাই যেন এরকম প্রথমে ফ্যাক্টগুলো চেক করে তারপরে যদি সত্য হয় তাহলে যেন এটা শেয়ার বা লাইক কমেন্ট করেন। বিএনপি যেসব অঙ্গীকার করছে তা বাস্তবায়নে মানুষকে কিভাবে আস্থায় নিয়ে আসবেন, সেই প্রসঙ্গে উনি বলেছেন যে অভিজ্ঞ ড্রাইভার, উনি পাইলট দিয়ে উদাহরণ দিয়েছেন যে যার পাইলটের সার্টিফিকেটই নাই,
যে পাইলটের ট্রেনিং করা নাই, সে যদি যাত্রীদেরকে বলে যে আপনারা অপেক্ষা করেন, আমি ট্রেনিংটা নিই, সার্টিফিকেটটা নিই, তারপরে আপনাদেরকে আমি প্লেনে করে নিয়ে যাব, যাত্রীরা কখনো তার উপর ভরসা করতে পারবে না। বিএনপি যেহেতু অতীতে সরকার গঠন করার অভিজ্ঞতা রয়েছে, এবং সে কারণেই অ্যাকচুয়ালি উনি বিএনপি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে একমাত্র অভিজ্ঞ ড্রাইভারই পারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে। তো অতীত থেকে যে অভিজ্ঞতা উনি সঞ্চার করেছেন, অতীতের ভুল ত্রুটি থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন, সেসব সামনে এনে উনি বিভিন্নভাবে ওনার বর্তমান যে কমিটমেন্টগুলো রক্ষা করার জন্য দেশ এবং জাতির সামনে অবশ্যই উনি সুযোগ চান, এবং সুযোগ পেলেই উনি সবাইকে দেখাবেন যে কথা এবং কাজের বিএনপি যে সবসময় কথা রাখে, সেই কথা রাখার দল যে বিএনপি, এবং জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা বিএনপি, সেই বিএনপির উপর অবশ্যই মানুষের আস্থা আরও বেশি আসবে কাজের মাধ্যমে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলা হয়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মত প্রকাশের স্বাধীনতা যে বলতে অনেক সময় দেখা যায় যে অনেকে ফেক নিউজ দেওয়া শুরু করেন, তো সেগুলো নিয়েও তারেক রহমান বলেছেন যে ওনারা সব সাংবাদিকদেরকে নিয়ে বসে, যদি উনি সুযোগ পান দেশ সেবার, তখন ওনারা সবাইকে নিয়ে বসে একসাথে আলোচনার ভিত্তিতে ওনারা যেসব কালো আইন রয়েছে সেই কালো আইনগুলো উইথড্র করে দেবেন, এবং পাশাপাশি উনি আরও অনুরোধ করেছেন যাতে অপপ্রচারমূলক সংবাদ যেন পরিবেশন না করা হয়। আমাদের এক্ষেত্রে অবশ্যই মনে আছে 2016-17 সালের দিকে তারেক রহমান এবং আমাদের খালেদা জিয়াকে নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের একদল একটা টিমই করা ছিল, তারা অপপ্রচার চালানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওনাদের সম্পত্তি সৌদি আরবে ধরা পড়েছে, ওনাদের সম্পত্তি এখানে ধরা পড়েছে, আর শেখ হাসিনা বিশ্বের 1 নম্বর 2 নম্বর মহিলা লিডার, এরকম করে বিভিন্ন ধরনের ফেক নিউজ। তো ওইসব নিয়ে আমি আরেকটা পর্বে কথা বলবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের জনাব তারেক রহমানের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি, খালেদা জিয়ার জন্য দোয়া করি, যাতে শুনি সুস্থ হয়ে আমাদের সামনে যে নির্বাচন, বাংলাদেশ জনগণের যে প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচনে যেন বেগম খালেদা জিয়াও পার্টিসিপেট করতে পারেন, এবং উনি যেন বক্তব্য রাখার মাধ্যমে আশ্বস্ত করতে পারেন বাংলাদেশের সবাইকে যে বাংলাদেশে সবাই যদি ধানের শীষে ভোট দেয় তাহলেই বাংলাদেশ সেফ থাকবে, এবং বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারবে একটি মাত্র দল, সেই দলের নাম হলো বিএনপি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।